আছেন? আজ একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, যেটা আমি প্রথমবার দেখতে চলেছি, মা মহিষমর্দিনীর পুজো। যাওয়ার জন্য রেডি তো হয়ে নিতেই হবে, তাই রেডি হয়ে ক্যামেরা একটু ভালো করে নিজেকে দেখে নেওয়া। শাড়িটা মায়ের, বর্তমানে আমি অধীনস্থ করে নিয়েছি। আর আমরা যাচ্ছি বাসে করে। যেহেতু পূর্ব বর্ধমান জেলার কালনাতে এই পুজোটা হয়, আর আমরা পূর্ব বর্ধমান জেলারই বাসিন্দা, সেই সূত্রে আমাদের দেবীপুরের ওপর দিয়ে বন্ধু বলে একটি বাস যায়, যে বাসটা যাওয়াতে কালনা যাওয়া আমাদের পক্ষে ভীষণ শর্টকাট রাস্তা হয়ে গেছে। একদম বাড়ির কাছ থেকে বন্ধু বাসটা যায় এবং 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম কালনায় গিয়ে পৌঁছে দেয়। তো সেই বাসটা ধরার জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। বেলা 12টায় ছিল বাসটার টাইম। আর এই বাসে করে আমরা চলে এসেছি। কি সুন্দর সবুজ মাঠ ঘাট দেখতে দেখতে চলে এলেন তো। এই যে কালনা স্টেশন পেরিয়ে চলে এলাম আমরা। এরপর আমরা নেমে পড়েছি বদ্যিপুর চৌমাথা বা বদ্যিপুর মোড়। সেখান থেকে টোটো করে নিয়েছি। কি ঝলমলে আকাশ দেখুন। এই আকাশ দেখে কেউ বুঝতে পারবে আকাশ আমাদের সাথে এই রকম খেলা খেলবে? দিনটা ছিল মহিষমর্দিনী পুজোর নবমী। অষ্টমীর দিনটা ঠিক এই বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি। একদম যাব করেও আমরা যেতে পারিনি। আর নবমীর দিনটাও এত ঝলমলে আকাশ দেখলাম। টোটোয় চাপার আগেও ঝলমলে আকাশ পেয়েছি, আর টোটোর থেকে নামার আগে কি বীভৎস বৃষ্টি। সঙ্গে এনেছি 2টো ছাতা, আর এসেছি আমরা 3 জন। আজকে আমি আর মায়ের সাথে বাবাও ছিল। তো এই জল কাদা হালকা ভিজে ভিজে এই অবস্থায় এই যে চলে এসেছি। এই যে নীল রঙের যে জায়গাটা দেখতে পাচ্ছেন মাইক লাগানো আছে, ব্যাস এটা তো আপনারা সবাই চেনেন। আমার ক্ষেত্রে প্রথমবার মা মহিষমর্দিনীকে দর্শন করতে চলেছি। আসলে ভগবানের দর্শন সবসময় হয় না, কপালে থাকতে হয়। অষ্টমীর দিন যাব বলে পুরো প্ল্যান সেট, কিন্তু আমরা যেতে পারলাম না। তো নবমীর দিন আর কোনো রিস্ক নিইনি, যাব মনস্থির করেই রেখেছিলাম। আর কত মানুষের শুধু ভিড় দেখতে পাচ্ছেন, কিন্তু দেখুন এসেও ঠাকুরের মুখ দেখতে পাচ্ছি না। পর্দা দিয়ে ঘেরা আছে, এতটুকুও বাইরে থেকে মুখ দেখা যাচ্ছে না। আর এত মানুষের ভিড়, পুজো দেওয়ার তো কোনো অবকাশই নেই, কারণ দিনটা হচ্ছে নবমী। আর মহিষমর্দিনী পুজোর নবমী মানেই হচ্ছে এখানে প্রচুর পাঠা বলি হয়। তাই আমরা দেরি না করে শুনেছি মা মহিষমর্দিনীর ভোগ খাওয়ানো হয়। তো সেই ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। যদিও সেখানেও মিনিমাম 2 ঘন্টা দাঁড়াতে হয়েছে। আর এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই এখন ভোগ খাওয়ানো হয়। ঠাকুর মন্দিরে এসেছি আর ভোগ খাওয়ানোর লোভ ঠিক সামলাতে পারলাম না। তাই কষ্ট করে এতক্ষণ দাঁড়িয়ে থেকে যে আমরা বসে পড়েছি। কিন্তু ঠাকুরকে যে নবমীতে বা অষ্টমীতে যে ভোগ দেওয়া হয় মালসায়, এটা কিন্তু সেই ভোগ নয়, এটা হলো অন্নভোগ। আর এই বিল্ডিংটা তৈরিই হয়েছে অন্নভোগ খাওয়ানোর উদ্দেশ্যে। মহিষমর্দিনী পুজোর সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিন এই অন্নভোগ দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে। প্রায় প্রত্যেক দিন 10 থেকে 12,000 লোক খায়। যেহেতু আমরা নবমীর দিন গেছিলাম, তাই আমাদের খাওয়াটা অনেক দেরিতে হয়েছে। 3:30 নাগাদ শুরু হয়েছে। অন্নভোগের মেনু কিন্তু নির্দিষ্ট: ভাত, ডাল, একটি আলুর দম, একটি সবজি এবং বোঁদে। আমি বিভিন্ন মন্দিরে বা ঠাকুরের জায়গায় ভোগ গ্রহণ করতে গেলে কখনো কোনো খাবার নষ্ট করি না। তো আমাদের ভোগ গ্রহণ পর্ব শেষের পর বেরিয়ে পড়েছি। এত ভিড় মানুষের, বহু মানুষ লাইন দিয়ে আছে। আর যে রাস্তা দিয়ে আমাদের বার করেছে সেই রাস্তা দিয়ে আসার পথে আমরা ঘাট দেখতে দেখতে আসছি। আর এই হচ্ছে মহিষমর্দিনী ঘাট, যে ঘাটটাতে মানুষজন পুজোর জন্য জল নিতে নামছে বলে একটা বেড়া করে দিয়েছে, যাতে করে তার ওপার কেউ ক্রস করতে না পারে। আর এই মহিষমর্দিনী ঘাট থেকেই প্রতিদিন ধরে সপ্তমী অষ্টমী নবমী ডন্ডি খাটার পর্বও চলছিল। যদি কেউ ভেবে থাকেন যে এত দূর থেকে আসছি কিভাবে পুজো দেব, এই যে দেখতে পাচ্ছেন একদম মন্দিরের বাইরে রয়েছে পুজোর ডালা। পুজোর ডালা, সমস্ত রকম সামগ্রী। ছোটোবেলায় এই মঠগুলো দিয়ে অনেকবার পুজো দিয়েছি। এই মঠগুলো আমি বহুদিন পর দেখতে পাচ্ছি। হলুদ, গোলাপি বিভিন্ন কালারের এই মঠগুলো হতো। তো এই মঠ দিয়ে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের কপাল খারাপ একদিকে যে আমরা এখানে এসে কিন্তু পুজো দিতে পারিনি। পুজো না দেওয়ার দুঃখটা ভগবান কাটিয়ে দিয়েছে অন্যভাবে। আমরা নবমীর আরতিটা দেখতে পেয়েছি। আর এই কালো ত্রিপলটা দেখে বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, এখানের এই সিস্টেমটা ভীষণ ভালো। পাঁঠা বলি, হিন্দু ধর্মের এই যে একটা উপাচার আছে পাঁঠা বলি, যেটা কিন্তু অনেক মানুষ সহ্য করতে পারে না, এই পাঁঠা বলি দৃশ্যটা। তার জন্য পুরোপুরি কালো ত্রিপল দিয়ে চতুর্দিক ঢেকে দেওয়া হয়েছে। ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি টোটালি বন্ধ, এবং কাউকে দেখতে দেওয়া হয়নি। বিকেল 4:30 পর্যন্ত এই পাঠা বলি চলেছে।
এবং বলির প্রত্যেকটা পাঁঠাকে খুব সুন্দর করে পলিথিন প্যাক করে যাতে কোনো মানুষ দেখতে না পায় সেরকম ব্যবস্থা করে দিয়েছে। আর এই শুরু হয়ে যাচ্ছে আরতি। যেটা বললাম না, পুজো দিতে পারিনি, এই দুঃখটা আমাদের মিটেছে আর এক প্রাপ্তিতে। এখন আর কোনো কথা না, চলো মা মহিষমর্দিনীর আরতিটা আমরা সবাই মিলে দেখে নিই। এত সুন্দর আরতি দেখার সৌভাগ্য আমার সাথে সাথে আপনাদেরও হলো। তবে হ্যাঁ, দুর্গাপুজোর সময় এই পুজো নয়, শ্রাবণ মাসে শুরু হয় এই পুজো। আর 300 বছরের পুরনো এই দুর্গাপুজো সপ্তমী থেকে দশমী পুরোটাই হয়। তবে অনেকেই যাবো ভেবে বুঝতে পারেন না ঠিক কোন সময়ে পুজো হয়। তাদের জন্য এই তথ্যটা সবাই মনে রাখুন, শ্রাবণ মাসের গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার দিনটা হচ্ছে ষষ্ঠী অথবা সপ্তমী তিথি হিসাবে গণ্য হয় এবং সেদিন থেকে পুজো শুরু হয়। তাই আর কেউ ভুলবেন না যারা পরবর্তী বছরগুলোয় আসতে চান, শ্রাবণ মাসে গুরু পূর্ণিমাটা অবশ্যই মনে রাখবেন। গুগল খুললে এই মহিষমর্দিনী পুজোর ইতিহাস আমরা সবাই পেয়ে যাব। তাও একটু বলে রাখি, রানাঘাটের ব্যবসায়ী ঈশ্বরীপ্রসাদ পাল চৌধুরী মায়ের স্বপ্নাদেশ পেয়ে 300 বছর আগে গঙ্গার ঘাট থেকে গঙ্গায় ভেসে থাকা মায়ের পাটা নিয়ে এসে প্রথম এই পুজো শুরু করেন। আর তারপর থেকে প্রত্যেক বছর শ্রাবণ মাসে এই পুজো হতে থাকছে। আমার মতো যারা প্রথমবার মা মহিষমর্দিনীর পুজো দেখতে চান, তাহলে কিন্তু তারা পরের বছর একদম মনে রাখবেন শ্রাবণ মাসের গুরু পূর্ণিমায় চলে আসবেন। মা মহিষমর্দিনীর পুজোর শুধু বিশেষত্ব নেই, বিশেষত্ব আছে মেলাতেও। মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পরে 15 দিন ব্যাপী এই মেলা চলে। তো ফেরার পথে আমরা একটুখানি শরীরকে ঠান্ডা করে নিলাম কুলফি খেয়ে। আর এই যে শাহী কুলফি, চীনামাটির বাটির সঙ্গে স্টিলের চামচ, এই আকর্ষণের জিনিসটাও আমরা নিয়ে নিলাম। এবার আমাদের ফেরার পালা। অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো, মা মহিষমর্দিনীর পুজো দেখা, সঙ্গে আরতি এবং ভোগ গ্রহণ। আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিও।